আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি উম্মে সুরাইয়া। যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো এক ব্যক্তির দেহে মাংস খেকো পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রোওয়ার্ম শনাক্ত হয়েছে। মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি জানিয়েছে ওই ব্যক্তি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর থেকে ম্যারিল্যান্ডে ফেরার পর তার শরীরে এই পরজীবীর অস্তিত্ব ধরা পড়ে। সংক্রমণটি 4 আগস্ট নিশ্চিত করা হলেও রোগীর পরিচয় প্রকাশ করা হয়নি। যদিও একটি সূত্র বলছে ব্যক্তি আসলে গুয়াতেমালা থেকে এসেছিলেন। স্ক্রোওয়ার্ম এক ধরনের মাছির মাধ্যমে ছড়ায়, যার স্ত্রী মাছি উষ্ণ রক্ত বিশিষ্ট প্রাণীর ক্ষতস্থানে ডিম পাড়ে। সেই ডিম থেকে ফোটে শত শত লার্ভা, যারা ধারালো মুখ দিয়ে জীবন্ত মাংস খেতে থাকে। এভাবেই সংক্রমণ ধীরে ধীরে মারাত্মক হয়ে ওঠে। মানুষের দেহে এটি খুব বিরল হলেও অত্যন্ত বিপজ্জনক। দ্রুত চিকিৎসা না করলে আক্রান্ত ব্যক্তি মৃত্যু ঝুঁকিতে পড়ে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে এই সংক্রমণ জনস্বাস্থ্যের জন্য বড় ঝুঁকি নয় এবং এখনো কোনো প্রাণীর মধ্যে এটি শনাক্ত হয়নি। তবে যুক্তরাষ্ট্রের বিশাল গবাদি পশু ও মাংস শিল্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ এই পরজীবী একবার ছড়িয়ে পড়লে তা দমন করা অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ। কৃষি দপ্তরের হিসাব মতে শুধু টেক্সাসেই যদি সংক্রমণ ঘটে তবে ক্ষতি হতে পারে প্রায় $180 কোটি। এই অবস্থায় সরকার তড়িঘড়ি করে ব্যবস্থা নিচ্ছে। টেক্সাসে নতুন একটি জীবাণুমুক্ত মাছি উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে, যেখান থেকে বিপুল পরিমাণ স্টারিল ফ্লাই ছাড়া হবে। এই মাছিরা স্ত্রী মাছির সঙ্গে মিলিত হলেও ডিম ফুটাতে পারে না, ফলে প্রজনন বন্ধ হয়ে যায়। এই পদ্ধতিতে 1960-এর দশকে যুক্তরাষ্ট্র স্ক্রোওয়ার্ম দমন করেছিল। এই সংক্রমণের খবর শুরুতে গোপন রাখা হয়। গবাদি পশু শিল্পের একাধিক প্রতিনিধি জানিয়েছেন তারা সিডিসি থেকে সরাসরি নয় বরং বিভিন্ন মাধ্যম থেকে এই তথ্য জানতে পেরেছেন। রোগীর অবস্থান ম্যারিল্যান্ড হলেও আশঙ্কা ছড়িয়ে পড়েছে সীমান্ত রাজ্যগুলোয়, কারণ স্ক্রোওয়ার্ম বর্তমানে মেক্সিকোর দক্ষিণাঞ্চল ও মধ্য আমেরিকায় সক্রিয় এবং উত্তর দিকে দ্রুত ছড়াচ্ছে। পরিস্থিতি আরো জটিল হয়েছে গবাদি পশু আমদানি বন্ধ হয়ে যাওয়ায়। প্রতি বছর যুক্তরাষ্ট্র মেক্সিকো থেকে 10 লাখের বেশি গরু আমদানি করে, কিন্তু সংক্রমণের আশঙ্কায় সম্প্রতি পশু বাণিজ্য স্থগিত করা হয়েছে। এতে দেশটির গরুর মাংসের দাম ইতোমধ্যে রেকর্ড ছুঁয়েছে। এর সংকট মোকাবেলায় মেক্সিকো $51 মিলিয়ন ব্যয়ে নিজ দেশে স্টারিল ফ্লাই উৎপাদন কেন্দ্র নির্মাণ করেছে। স্ক্রোওয়ার্ম ঠেকাতে যেমন প্রয়োজন প্রযুক্তিগত প্রস্তুতি, তেমনি দরকার দ্রুত রোগ শনাক্তকরণ এবং স্বচ্ছ তথ্য আদান প্রদান। বিশেষজ্ঞরা মনে করছেন এমন সংক্রমণ লুকিয়ে না রেখে শুরুতেই জানানো হলে প্রস্তুতি নেওয়া সহজ হয়। যদিও সরকার এখন সক্রিয় হয়েছে, তবু সময় মতো প্রতিক্রিয়া না জানানোই এটিকে একটি রাজনৈতিক সংকট বলেও অনেকে দেখছেন। মালয়েশিয়ায় কলিং ভিসার মাধ্যমে বিদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন শুরু হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ান ইসমাইল জানিয়েছেন আগামী 31 ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। আবেদন করার ক্ষেত্রে এবার কিছু নিয়মে পরিবর্তন আনা হয়েছে। আগের মতো আর সরাসরি নিয়োগকর্তা বা এজেন্টরা আবেদন করতে পারবে না, বরং সংশ্লিষ্ট খাত ভিত্তিক এজেন্সিগুলোই আবেদন জমা দিতে পারবে। বিদেশি কর্মী নিয়োগের জন্য যে খাতগুলোতে আবেদন করা যাবে সেগুলো হলো কৃষি, বাগান ও খনির সব উপখাত। এছাড়া সেবা খাতে নির্দিষ্ট কিছু উপখাতে অনুমতি দেওয়া হয়েছে, যেমন পাইকারি ও খুচরা ব্যবসা, স্থল গোদাম, নিরাপত্তা প্রহরী, ধাতু ও ভাঙ্গারি ব্যবসা, রেস্তোরাঁ, লন্ড্রি, কার্গো, পরিবহন এবং ভবন পরিষ্কার। নির্মাণ খাতে শুধু সরকারি প্রকল্প সংশ্লিষ্ট উপখাতে বিদেশি কর্মী নেওয়ার অনুমতি দেওয়া হবে। উৎপাদন খাতে নতুন বিনিয়োগ প্রকল্পের জন্য বিদেশি কর্মী নেওয়া যাবে, তবে সে প্রকল্প মালয়েশিয়ান ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি MID এর অনুমোদিত হতে হবে। আবেদন জমা দেওয়ার পর প্রথমে ফরেন ওয়ার্কার্স টেকনিক্যাল কমিটি যাচাই বাছাই করবে এবং পরে যৌথ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বর্তমানে মালয়েশিয়ার মোট 24,67,756 জনের কোটা রয়েছে। তবে 2026 সালের প্রথম বা দ্বিতীয় প্রান্তিক থেকে বিদেশি কর্মীর সংখ্যা সর্বোচ্চ 10% মধ্যে সীমাবদ্ধ করার পরিকল্পনা রয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে মালয়েশিয়া শ্রম বাজারকে নিয়ন্ত্রিত করার পাশাপাশি বিদেশি কর্মীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার চেষ্টা করছে। আগ্রহী প্রার্থীরা অবশ্যই সংশ্লিষ্ট খাতের এজেন্সির মাধ্যমে আবেদন করবেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে একই দিনে ভাষণ দিতে যাচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিষয়টি দক্ষিণ এশীয় কূটনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের প্রাথমিক সূচি অনুযায়ী আগামী ২৬ সেপ্টেম্বর মোদী, শেহবাজ এবং ইউনূস তিনজনই বক্তব্য রাখবেন। ভারতের প্রধানমন্ত্রী মোদীর বক্তব্য থাকবে সকলের দিকে। এরপর বিকেলে ভাষণ দেবেন পাকিস্তান ও বাংলাদেশের নেতারা। দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী প্রতিবেশী ভারত ও পাকিস্তানের প্রধানমন্ত্রীরা পরপর বক্তব্য দেওয়ায় ইসলামাবাদের জন্য দিল্লির বক্তব্যের সরাসরি জবাব দেওয়ার কৌশলগত সুযোগ তৈরি হয়েছে। এমন একটি সময়ে যখন মে মাসে দুদেশের মধ্যে উত্তেজনা পারমাণবিক সংঘাতের দ্বারপ্রান্তে গিয়ে ঠেকেছিল। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের জাতিসংঘ মঞ্চে উপস্থিতি বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে একটি শান্তিপূর্ণ, দায়িত্বশীল অবস্থান তুলে ধরার সুযোগ বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে তিনি উন্নয়ন, মানবাধিকার ও জলবায়ু পরিবর্তনের মতো ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। বিশ্বের অন্যতম ব্যস্ত কূটনৈতিক মঞ্চ হয়ে উঠতে চলেছে এবারের অধিবেশন। একই দিনে ইসরায়েল, চীনের নেতারাও বক্তব্য দেবেন। ৮০তম অধিবেশন বিশ্বব্যাপী চলমান সংকটগুলোর আলোকে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বলে মনে করেন বিশ্লেষকরা। তারা বলছেন মোদী কাশ্মীর সন্ত্রাস বিরোধী পদক্ষেপ এবং আঞ্চলিক নিরাপত্তার উপর জোর দিতে পারেন। বিপরীতে শেহবাজ কাশ্মীর ইস্যুকে সামনে টেনে ভারতকে মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করতে পারেন। একজন জ্যেষ্ঠ পাকিস্তানি কূটনৈতিক গণমাধ্যমকে বলেন, কাশ্মীর সমস্যার ন্যায়সঙ্গত সমাধান ছাড়া জাতিসংঘের শান্তির প্রতিশ্রুতি পূরণ হবে না। বিশ্ব দেখেছে দক্ষিণ এশিয়া কত দ্রুত সংঘাতে জড়িয়ে পড়তে পারে। চলতি বছর জাতিসংঘের সাধারণ বিতর্ক চলবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। এর মধ্যে ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জলবায়ু বিষয়ক বিশেষ অধিবেশন এবং ২৬ সেপ্টেম্বর থাকবে পারমাণবিক নিরস্ত্রীকরণ দিবস উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠক। এ সময় গাজা ইসরায়েল যুদ্ধ, ইউক্রেন সংঘাত এবং দক্ষিণ এশীয় উত্তেজনা একসঙ্গে আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে। ফলে ৮০তম অধিবেশন হয়ে উঠতে পারে সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক প্ল্যাটফর্ম। ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি চুক্তির লক্ষ্যে রাশিয়া উল্লেখযোগ্য ছাড় দিয়েছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, চলমান যুদ্ধ এখনো পুরোপুরি বন্ধ না হলেও শান্তি প্রক্রিয়ায় বাস্তব অগ্রগতি হচ্ছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একটি টেলিভিশন সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এমন কিছু ছাড় দিয়েছেন যা সংঘাত শুরুর সময় ভাবাও যায়নি। তার ভাষায় রাশিয়া প্রথমবারের মতো স্পষ্ট করে বলেছে তারা কিয়েভে আর পুতুল সরকার বসাতে চাইছে না, বরং তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা মেনে চলার প্রতিশ্রুতি দিতে প্রস্তুত। এমনকি তারা নিরাপত্তা গ্যারান্টির কথাও বলেছে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরু করে। ৩.৫ বছরেরও বেশি সময় ধরে চলা এই সংঘাত এখন পর্যন্ত হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং ইউরোপ সহ গোটা বিশ্বে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা ছড়িয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকেই রাশিয়া ইউক্রেন সংঘাত থামানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে গত ১৫ আগস্ট তিনি আল আসকায় পুতিনের সঙ্গে সরাসরি বৈঠক করেন। ভ্যান্স আরো জানান, শান্তি আলোচনা এগিয়ে নিলেও রাশিয়া ইউক্রেনের কাছ থেকে কিছু দাবিও জানিয়ে এসেছে। এর মধ্যে রয়েছে ইউক্রেন যেন ন্যাটোতে যোগদানের চেষ্টা বন্ধ করে, পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, দেশ নিরপেক্ষ অবস্থান নেয় এবং পশ্চিমা কোনো সেনা ঘাঁটি না রাখে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এই বিষয়ে মন্তব্য করে বলেছেন, ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও কিছু নির্দিষ্ট দেশের এগিয়ে আসা উচিত। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি আলোচনায় অগ্রগতি না হলে রাশিয়ার উপর নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছেন। গত শুক্রবার তিনি বলেন,
রাশিয়া যদি আগামী 2 সপ্তাহের মধ্যে যুদ্ধ থামাতে দৃশ্যমান পদক্ষেপ না নেয় তাহলে আমরা তাদের উপর নতুন নিষেধাজ্ঞা নেব। ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুর শহরে ব্যতিক্রমী এক উদ্যোগ সবার নজর কেড়েছে। চালু করা হয়েছে গার্বেজ ক্যাফে, যেখানে প্লাস্টিক বর্জ্য জমা দিলেই মেলে খাবার। 2019 সালে চালু হওয়া এই ক্যাফেতে 1 কেজি প্লাস্টিক দিলে ভরপেট খাবার, আর আধা কেজিতে মেলে সিঙ্গারা বা বড়া পাও। এই ক্যাফে শুধু ক্ষুধাই মেটাচ্ছে না, বরং শহরকে করছে পরিচ্ছন্ন। সংগৃহীত প্লাস্টিক রিসাইকেল করে রাস্তা তৈরিতে বা বিক্রি করে অর্থ ফেরত আসে সরকারি খাতে। অম্বিকাপুর শহরে দৈনিক 45 টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। আগে এগুলো ফেলা হতো বিশাল ডাম্পিং গ্রাউন্ডে, যা এখন রূপান্তরিত হয়েছে একটি পার্কে। এই ব্যবস্থায় কাজ করছেন 480 জন স্বচ্ছতা দিদি, যারা প্রতিদিন বর্জ্য সংগ্রহ ও পৃথকীকরণ করেন। অনেকেই বলছেন আগে এই প্লাস্টিক কেজি প্রতি 10 টাকায় বিক্রি হতো, এখন সেটিই পরিবারের খাবারের নিশ্চয়তা এনে দিয়েছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন এটি মূল সমস্যার পুরো সমাধান নয়, তবু সচেতনতা তৈরির পথে বড় এক ধাপ। শহরে ছড়িয়ে পড়েছে এই মডেল, এমনকি আন্তর্জাতিক পর্যায়েও। অম্বিকাপুর প্রমাণ করেছে ইচ্ছা শক্তি থাকলে স্থানীয়ভাবে বড় সমস্যারও কার্যকর সমাধান সম্ভব। বিদায় নিচ্ছি আজ। আপডেট বিশ্ব সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন বিডি আউটলুক।